আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো ঈদের পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ঈদের পর যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, তার জন্য দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হলাম স্কিল হাট বাংলাদেশের পক্ষ থেকে। আমি রাজীব। তো এই অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে মোট পাঠ আছে, এই যে শুরু হয়েছে 8 থেকে 14 পর্যন্ত। 8 থেকে কত পাঠ আছে? 8 থেকে 14 পর্যন্ত। তো আমরা এটা কয় পর্বে ভাগ করবো? 3 পর্বে আমরা এটা শেষ করব। কয় পর্বে? 3 পর্বে। ওকে। তো প্রথম পর্বে আলোচনা করব কিছু পাঠ নিয়ে, তারপর দ্বিতীয় পর্বে আলোচনা করব কিছু পাঠ নিয়ে, আর সর্বশেষ তৃতীয় পর্বে আমরা কি করব? তৃতীয় পর্বে এমসিকিউ এবং পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, এমসিকিউ প্লাস শর্ট কিউ অর্থাৎ এস এ কিউ নিয়ে আলোচনা করব। তো আর দেরি কোনো, চলো শুরু করি। এটার নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ কম্পিউটার পরিচালনা করার জন্য আমাদের সবার কি থাকা প্রয়োজন? নেট থাকা প্রয়োজন। যদি আমরা অনলাইনে কোনো কিছু কাজ করতে চাই, তখন আমাদেরকে অবশ্যই কি নেটওয়ার্কের আওতায় আসতে হবে। যদি আমরা কম্পিউটারে নেট কানেকশন ছাড়া অনেক কাজ করতে পারি, কিন্তু এই অধ্যায়ে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে তোমরা নেটওয়ার্ক সম্পর্কে, কম্পিউটার নেটওয়ার্ক এবং মানুষ বা আমরা দৈনন্দিন জীবনে নেটওয়ার্ক কিভাবে ব্যবহৃত হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছি একটা কম্পিউটার ভিতর বিভিন্ন যন্ত্রাংশ তার দিয়ে কি দেওয়া, সংযোগ দেওয়া। তো নেটওয়ার্ক মানে তার এবং তারবিহীন সবগুলোই আছে। তো এখানে প্রথমত শেষে আমরা কি জানতে পারবো? এর শেষে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে আমরা কি করি, এই যে পার্ট 8। ওকে, পার্ট 8 কি বলছে যে দুই বা ততোধিক কম্পিউটার যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদানের জন্য যখন আমরা কোনো নেটওয়ার্ক তৈরি করব, সেটাকে আমরা কি বলবো? নেটওয়ার্ক বলতে পারি। দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম, এই যে কোনো মাধ্যমটা হতে পারে তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, সেটাকে আমরা কি বলবো? কম্পিউটার নেটওয়ার্ক বলবো। অর্থাৎ কি, দুই বা ততোধিক কম্পিউটার একসাথে কি করবো? জুড়ে দিব। ওকে, তথ্য আদান প্রদানের জন্য। তো বুঝতেই পারছো, সত্যিকারের নেটওয়ার্ক আসলে 2-3টি কম্পিউটার থাকে না, সাধারণত অনেক কম্পিউটার থাকে। আজকাল এমন হয়ে গেছে যে কেউ একটা কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটাকে একটা নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে, ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারের আসল কাজটি বুঝি করা হলো না। একদম সত্যি কথা। তোমার কাছে কম্পিউটার আছে কিন্তু কম্পিউটারে নেট নাই, তোমার কাছে এই কম্পিউটারের ভ্যালুটা বেশি থাকবে না। কিন্তু নেট ছাড়াও যে অনেক কাজ করা যায় কম্পিউটার দিয়ে, এটা আমরা ভুলে যাই। যখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক কানেকশন দেই, তখনই আমরা কি শান্তি পাই এবং কম্পিউটারটা ইউজ করা শুরু করি বেশি পরিমাণে। কিন্তু নেট না থাকলে আমরা কি ওই কম্পিউটার বা ল্যাপটপটা বেশি ইউজ করি না। এই কথা এখানে বলা হয়েছে। তার কারণ হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য দেওয়া নেওয়া হয়, তখন একটা অনেক বড় কাজ হয়। একজন ব্যবহারকারী তখন নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে। যে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে। এই যে রিসোর্স, তো অবশ্যই জানবা। রিসোর্স মানে তোমার, মনে করে পড়াশোনা করবা, তো পড়াশোনার জন্য তোমার কি প্রয়োজন? তোমার বই, খাতা, কলম, গাইড প্রয়োজন। এগুলো হচ্ছে তোমার পড়াশোনার রিসোর্স। তো তুমি একটা কাজ সম্পাদনের জন্য যে যে তথ্যগুলো তোমার প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে তোমার রিসোর্স। তো এখানে কম্পিউটার একটি নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক গঠন করা হয়েছে। এই নেটওয়ার্কটা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর কি বলছে যে, এখানে কি বলছে আমরা দেখি, নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির কথা জেনে নেওয়া প্রয়োজন। যে সার্ভার কি? সার্ভার হচ্ছে একটি বড় কম্পিউটার, যেটা কি করে এই 24 ঘন্টা দিন রাত কি থাকে? ওপেন থাকে। এটা হচ্ছে একটা কি শক্তিশালী কম্পিউটার, যেটা কখনোই অফ হয় না। এই যে তোমার আমার কম্পিউটার কি আমরা কাজ করার পরিবর্তে কি করে রাখি? অফ করে রাখি। আর এই যে সার্ভারের যে একটা এমন একটা কম্পিউটার যেটা কখনোই অফ করা হয় না, 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয় এটার মাধ্যমে। এটা যদি অফ হয়ে যায় তাহলে তো আর হবে না। ওকে, তাহলে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারবো না। তো সার্ভার নাম শুনেই বুঝতে পারছো, এটা সার্ভ করে। এটা কি করে? এই সার্ভ করে, অর্থাৎ সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। তাহলে সার্ভার কি? সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। মনে করো এটা এই যে এটা একটা কম্পিউটার, তার আন্ডারে অনেকগুলো কম্পিউটার আছে।
ওকে। তো এই যে এটা হচ্ছে মেইন কম্পিউটার, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার তথ্য পাই, এই কম্পিউটার তথ্য পাই, এই কম্পিউটার তথ্য পাই। এখন এটাই যদি অফ হয়ে যায় তাহলে তো এই যে এই কম্পিউটার কি চলবে না, এই কথা এখানে বলা হয়েছে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে, তো একটি নেটওয়ার্কে কি অনেকগুলো সার্ভার থাকতে পারে। ওকে, একটি নেটওয়ার্কে কি অনেকগুলো সার্ভার থাকতে পারে। তারপর ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে তুমি আর আমি। ওকে, যারা ইউজার তারাই কি ক্লায়েন্ট। যেমন কম্পিউটারের ক্ষেত্রে এই যে কম্পিউটার, তুমি হচ্ছে ক্লায়েন্ট, আর সার্ভার থেকে আমরা কি করি, তথ্য পাই। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলা হয়। এই যে আমরা কি সার্ভার কম্পিউটার থেকে আমরা কি নেই, সেবা নেই, তাই আমরা কি ক্লায়েন্ট। তো আবার যদি বলি ক্লায়েন্ট কি, কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। এই যে ক্লায়েন্ট, যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে কি বলে, ক্লায়েন্ট বলে। এই যে মনে করো আমি এখন এই যে কি করছি, আমি এই যে তোমাদেরকে পড়ানোর জন্য আমি কি করছি, এই যে একটা এই যে এই পিডিএফটা কি করছি, ডাউনলোড করছি কোথায় থেকে, তখন এই যে আমি ডাউনলোড করছি তখন আমি কোথায় থেকে সার্ভার করছি, সার্ভার থেকে ডাউনলোড করছি, একটা সার্ভার থেকে ডাউনলোড করছি যেটা কোনো এক জায়গায় রাখা আছে। ওকে, তো সার্ভার হচ্ছে এমন একটা, সো ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে ব্যবহারকারী মূলত ক্লায়েন্ট। ওকে, মনে করো আমি সার্চ দিলাম ইন্টারনেটে হচ্ছে ক্লাস 8 আইসিটি, CLA ক্লাস 8 আইসিটি। তো এই যে আমি সার্চ দিতেছি, সার্চ দিতেছি, এইটা আমি যা পাবো এইগুলা যে আসছে এখানে হচ্ছে সব কি, আমি একটা ক্লায়েন্ট, আর এগুলো কি এক একটা সার্ভার থেকে আসছে আর কি, এক একটা ওয়েবসাইটের। ওকে, তো আশা করি এই যে ক্লায়েন্ট কি বুঝতে পারি, ক্লায়েন্ট মানে আমি আর তুমি, আমরা কি করি, সার্ভার কম্পিউটার থেকে তথ্য নেই। তো এই কথাই বলছে, যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেই তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো তুমি কম্পিউটার, তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। এই যে তোমার কম্পিউটার বা তোমার ব্রাউজার হবে ক্লায়েন্ট, বা তুমি হবে ক্লায়েন্ট। তারপর কি, নেটওয়ার্কের যে কম্পিউটারটি ইমেইলে পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার। এই ক্ষেত্রে সার্ভারটি হলো ইমেল সার্ভার। ওকে, এই ক্ষেত্রে সার্ভারটি কি, ইমেল সার্ভার। তো ইমেল প্রেরণ করার জন্য কোন সার্ভার দরকার হয়, এই যে ইমেল সার্ভার দরকার হয়। তো তারপর মিডিয়া, মিডিয়া কি, মিডিয়া যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। ওকে, তো মিডিয়া বলতে আর কি, আমরা যে তথ্য আদান প্রদান করি কোনো মাধ্যম দিয়ে, তো আমাদেরকে তথ্য আদান প্রদান করে দেবো, ওইটা হচ্ছে মিডিয়া। সেটা হতে পারে তারবিহীন মিডিয়া মাধ্যম, এটা হতে পারে আবার তার তার মাধ্যম। তো এখানে কি বলছে যে বৈদ্যুতিক তার, কোএক্সিক্যাল তার, তারপর অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। এই যে বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক তার, কোএক্সিক্যাল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন, এই যে তারবিহীন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়। তো ওয়াইফাই তো সবার বাসায় আমরা কি ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই পূর্ণ রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি। তো এখানে দুইটা মিডিয়া হিসেবে আমরা দুইটা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তারপর একটা কি হচ্ছে, বলছে যে নেটওয়ার্ক, এনআইসি, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে এনআইসি এর ফুল মিনিংটা মনে রাখবা, এনতে হচ্ছে নেটওয়ার্ক, আইতে হচ্ছে ইন্টারফেস, সিতে হচ্ছে কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হবে, যে এনআইসি। তো তার তার বিহীন তো আমরা কি করতে পারি, কম্পিউটারের সাথে নেটওয়ার্ক সংযুক্ত করে করতে পারি, কিন্তু তার যদি কোনো তার দিয়ে করতে চাই তাহলে কোনো না কোনো একটা তার তো লাগবে। এটাকে কি বলা হইতেছে, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। এই যে এনআইসি এর কাজ কি মনে রাখবা, সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে। এই যে মিডিয়া কার্ডগুলো মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, যে কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য সেটি নেটওয়ার্কে ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ এই যে এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে কি করতে পারে, কম্পিউটার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে, আবার কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য কি আমরা সার্ভারে দিতে পারি বা আপলোড করতে পারি, এইটাই এখানে বলা হয়েছে। তো রিসোর্স আগেই বলছি, এই তোমাদেরকে পড়ানোর জন্য আমার কি প্রয়োজন হয়েছে, এই তোমাদের অষ্টম শ্রেণীর একটা বই পিডিএফ আমার প্রয়োজন হয়েছে। তারপর লেখালেখি করার জন্য আমার কি পেন টেপ প্রয়োজন হয়েছে। তারপর আমি একটা ব্রাউজার সিলেক্ট করছি। তো এগুলো হচ্ছে আমার রিসোর্স, তোমাদেরকে পড়ানোর জন্য আমার যা যা প্রয়োজন হয়েছে। এই যে রেকর্ড করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হইতেছে, এগুলো হচ্ছে আমার রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন যুক্ত করা হয় সেটি হচ্ছে রিসোর্স। এতে কম্পিউটারের সাথে তোমার প্রিন্টিং বা প্রিন্ট করার জন্য
প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, তার জন্য তোমার প্রিন্টার সংযুক্ত করলে এটা প্রিন্টারটা হচ্ছে তোমার একটা রিসোর্স ফ্যাক্স মেশিন হচ্ছে তোমার জন্য একটা রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। যে আমি আগেই বললাম, যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরা ব্যবহার করতে থাকে তাহলে তোমার কম্পিউটার একটি রিসোর্স হয়ে যাবে। তারপর ইউজার, এই যে ক্লায়েন্ট, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার। তো সার্ভার থেকে যে ক্লায়েন্ট মানে আগেই বলছি ব্যবহারকারী, সার্ভার থেকে যে ক্লায়েন্ট মানে তুমি বা আমি রিসোর্স ব্যবহার করে সেই কি ইউজার ব্যবহারকারী। তো প্রোটোকল অর্থাৎ কি নিয়ম কানুন। ওই যে তুমি যে স্কুলে পড়াশোনা করো তোমাকে কি করতে হয়, যদি তোমার স্কুল সকাল 9টায় হয় তাহলে তোমার কি কমপক্ষে তো 10 মিনিট আগে যেতে হয় স্কুলে, তারপর পিটি করতে হয়, তারপর স্কুলের কি নির্দিষ্ট ড্রেস মেনটেন করতে হয়। তো এইগুলো হচ্ছে কি স্কুলের নিয়ম কানুন। তো স্কুলে পড়তে হলে এই নিয়ম কানুনগুলো মানতে হবে। ঠিক একইভাবে একটি কম্পিউটার থেকে যখন আরেকটি কম্পিউটার নেটওয়ার্ক তথ্য আদান প্রদান করবা তখন কি তোমাকে কিছু নিয়ম কানুন মেনেই কি তথ্য আদান প্রদান করতে হবে। এই যে নিয়ম কানুনের বিষয়টাই হচ্ছে কি প্রোটোকল। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটার সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলো হচ্ছে প্রোটোকল। তো আশা করি প্রোটোকলটা কি বুঝতে পারো। রুলস অফ সেট, ওকে, রুলস রুলস অফ সেট অর্থাৎ হচ্ছে রুলস অফ সেট অর্থাৎ কিতা নিয়ম কানুনের সমষ্টি। তারপর হচ্ছে এই যে যেমন ইন্টারনেট ওয়েব ব্রাউজার করার জন্য প্রোটোকল হলো এইচটিটিপিএ। ওকে, এইচটিটিপি, এই যে এইচটিটি ইন্টারনেটে যখন আমরা করব, ওয়েব পেজে যখন ব্রাউজ করবো তখন আমাদেরকে কি এটা বাই ডিফল্ট থাকে, আমরা সচরাচর দেওয়া প্রয়োজন পড়ে না, কিন্তু এটা বাই ডিফল্টই থাকে এইচটিটিপি। এই যে এইচ হাইপার, টিতে হচ্ছে টেক্সট, আবার হচ্ছে টিতে হচ্ছে ট্রান্সফার, পিতে হচ্ছে প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি। আরেকটা আছে হচ্ছে এইচটিটিপিএস, এটা হচ্ছে মোর সিকিউরিটি বোঝায়। এই যে এস দ্বারা কি বোঝায়, এস দ্বারা সিকিউরিটি বোঝায়, সিকিউরিটি। ওকে, তো এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস যখন থাকবে তখন সিকিউরিটি এক্সট্রা যোগ হবে। তারপর হচ্ছে একটা দলগত কাজ, দলগত কাজটা অবশ্যই আমি করে দেখাবো সমাধান। এই যে তোমাদের এই স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য কি কি রিসোর্স প্রয়োজন একটি তালিকা তৈরি করো। তো এটা অবশ্যই তোমরা গ্রুপ স্টাডি করবা অথবা তোমার স্কুলের শিক্ষকের সাহায্য করবা। তো এটা আমরা সমাধান করব। তারপর নতুন শব্দগুলো, এই যে সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিসোর্স, ইউজার, প্রোটোকল, এইচটিটিপি, এগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। পার্টে তো আমরা পড়ছি, পার্টে যেগুলো পড়ছি এগুলো কি একটা রিভিশন হয়ে যাবে, প্লাস নতুন অবশ্যই কিছু জানতে পারবো। তো আমি এগুলো বারবার কেন আবার বলি, কারণ যদি তুমি বারবার পড়াশোনা করো তখন তোমার বেশি বেশি মনে থাকবে। তো এই যে এখানে হচ্ছে বাড়ির কাজ, এই যে পার্ট 8 এর কাজ। তো দলগত কাজ, তোমাদের স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য কি কি রিসোর্স প্রয়োজন একটি তালিকা তৈরি করো। এই যে প্রথমেই তো কম্পিউটার লাগবে। কম্পিউটার এটি একটি ইলেকট্রনিক যন্ত্র, এর মাধ্যমে ব্যবহারকারী তার তথ্যসমূহ শেয়ার করবে। সুইচ, এই যে সুইচ, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় কি সুইচ। তারপর হচ্ছে মিডিয়া, এই যে মিডিয়া একটা মাধ্যম লাগবে, তারবিহীন মাধ্যম হতে পারে আবার তারযুক্ত মাধ্যম হতে পারে। মিডিয়া ব্যবহার করে কম্পিউটার গুলো জুড়ে দেওয়া হয়, যেমন বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, তারপর অপটিক্যাল ফাইবার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, কম্পিউটার সাথে নেটওয়ার্ক কেবল করার জন্য নেটওয়ার্ক অ্যাডাপ্টার প্রয়োজন হয়। এই যে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে চার্জারের মতো আর কি একটা অ্যাডাপ্টার। তারপর হচ্ছে রাউটার, সার্ভার সাথে ইন্টারনেট কানেকশনের জন্য ব্যবহৃত হয় রাউটার। তো এইগুলো হচ্ছে যে তোমার স্কুলের কম্পিউটার নেটওয়ার্কিং আওতায় আনার জন্য এই রিসোর্স গুলো প্রয়োজন হতে পারে। কম্পিউটার, সুইচ, মিডিয়া, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপর হচ্ছে রাউটার। তারপর নতুন শব্দগুলো যদি আমরা দেখি, নতুন শব্দ কি কি আছে এখানে। এই যে সার্ভার তো আমরা জানি কি একটা বিশাল বড় কম্পিউটার। এই যে সার্ভার নেটওয়ার্কে অন্যান্য কম্পিউটার বা ডিভাইসকে তথ্য, সেবা বা রিসোর্স প্রদানকারী কম্পিউটার ব্যবস্থাকে সার্ভার বলে, যেমন ওয়েব সার্ভার, ফাইল সার্ভার। তো সার্ভার জিনিসটা আশা করি বুঝতে পারতেছো। কি করে অন্য কম্পিউটারকে কি করে ডিভাইসকে তথ্য, সেবা বা রিসোর্স প্রদান করে। তারপর হচ্ছে ক্লায়েন্ট কি, এই যে আমি তুমি সবাই ক্লায়েন্ট। নেটওয়ার্কে সার্ভার থেকে তথ্য বা সেবা গ্রহণকারী কম্পিউটার বা ডিভাইসকে ক্লায়েন্ট বলে। তো তোমার কম্পিউটার, আমার কম্পিউটার, সব কি এক একটা ক্লায়েন্ট। যেমন ব্যবহারকারীর কম্পিউটার, ব্যবহারকারী কি মোবাইল ফোন। তো তোমার কম্পিউটার, তোমার মোবাইল ফোন কি এক একটা ক্লায়েন্ট। মিডিয়া, এই নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত মাধ্যমকে মিডিয়া বলে। তাহলে কি মিডিয়া কাকে বলে, নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত মাধ্যমকে মিডিয়া বলে। আবার যদি বলি নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহৃত মাধ্যমকে মিডিয়া বলে, যেমন কি এই যে অপটিক্যাল ফাইবার, টু স্টেট পেয়ার কেবল।
তারপর 4 নম্বর কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে নিকের ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক, আইতে হচ্ছে ইন্টারফেস, সিতে হচ্ছে কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা কি নিক কি, কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসকে নেটওয়ার্ক ইন্টারফেস বলে। এই যে এটা কিন্তু একটা হার্ডওয়্যার ডিভাইস, এটা কি একটা হার্ডওয়্যার ডিভাইস, এনআইসি নিক কি একটি হার্ডওয়্যার ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইস। যেমন ল্যান কার্ড, তারপর ওয়াইফাই অ্যাডাপ্টার, ল্যান কার্ড আর ওয়াইফাই অ্যাডাপ্টার, এগুলো কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপর হচ্ছে রিসোর্স, রিসোর্স তো আগে আমরা বলছি, তো আবার একটু দেখি কি রিসোর্স। কম্পিউটার বা নেটওয়ার্কে ব্যবহৃত হার্ডওয়্যার সফটওয়্যারের তথ্যসমূহকে রিসোর্স বলে। যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের তথ্যসমূহকে কি বলে, রিসোর্স বলে। কম্পিউটার বা নেটওয়ার্কে ব্যবহৃত হার্ডওয়্যার সফটওয়্যার বা তথ্যসমূহকে রিসোর্স বলে। যেমন প্রিন্টার, ফাইল, সফটওয়্যার, এগুলা কি এক একটা রিসোর্স। তারপর ইউজার, যে ব্যবহারকারী, যে ব্যক্তি কম্পিউটার বা নেটওয়ার্কের বিভিন্ন সেবা ও রিসোর্স ব্যবহার করে তাকে ইউজার বলে। ইউজারকে, যে ব্যক্তি কম্পিউটার বা নেটওয়ার্কের বিভিন্ন সেবা ও রিসোর্স ব্যবহার করে তাকে ইউজার বলে। উদাহরণ, কম্পিউটার অপারেটর, ইন্টারনেট ব্যবহারকারী। তারপর প্রোটোকল, যে নিয়ম কানুন, নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য অনুসরণ করার নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিকে প্রোটোকল বলে। নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিকে প্রোটোকল বলে। যেমন টিসিপি, আইপি, তারপর এফটিপি। আর এই যে ব্রাউজারের জন্য আমরা কি ব্যবহার করি, এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে এইচটিটিপি প্রোটোকল বলে। এই যে ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে এইচটিটিপি বলে। যেমন এক্সাম্পল, এই যে এইচটিটিপি এক্সাম্পল মনে করো, এইচটিটিপি, এইচটিটিপি, তারপর হচ্ছে www.facebook.com, www. হচ্ছে facebook.com, এইটাই হচ্ছে একটা প্রোটোকলের উদাহরণ। তো তারপর পার্ট আমরা এখন 9 নিয়ে আলোচনা করব। এই যে পার্ট 9 কি নিয়ে আলোচনা করা আছে, টপোলজি। এই এই পার্টের দ্য বিগ ফিশ, এই পার্টের দ্য বিগ ফিশ নামে পরিচিত এই টপোলজি। টপোলজি থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো এখন আমরা টপোলজি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জেনে গেছো, কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেন, এই যেগুলোর পূর্ণরূপ অবশ্যই মনে রাখবা। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পিতে পার্সোনাল, এতে এরিয়া, এনতে হচ্ছে নেটওয়ার্ক। পেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে এন দ্বারা এরিয়া নেটওয়ার্ক, এন দ্বারা এরিয়া নেটওয়ার্ক, এন দ্বারা এরিয়া নেটওয়ার্ক, কিন্তু প্রথম অক্ষরটা চেঞ্জ হয়েছে। পি দ্বারা পার্সোনাল, এল দ্বারা লোকাল, এম দ্বারা মেট্রোপলিটন, আর ডব্লিউ দ্বারা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো পেন এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেনের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো টপোলজি মূলত একটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটা কম্পিউটারের নেটওয়ার্ক কিভাবে জুড়ে দেওয়া হবে তার জ্যামিতিক চিত্রকে কি বলে, টপোলজি বলে। টপোলজি হচ্ছে এই যে একটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটা কম্পিউটার নেটওয়ার্ক যেভাবে জুড়ে দেওয়া হয় তার কি জ্যামিতিক চিত্রকে টপোলজি বলে। তো দেখি এখানে কি বলছে, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো পেন, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে ব্লুটুথ কিন্তু ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এই যে পেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মনে করো তুমি একটা তোমার বাসার মধ্যে যে নেটওয়ার্কটা ব্যবহার করবা এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা তোমার পাশের বাসায় কেউ ব্যবহার করতে পারবে না, তোমার 2 তলা 3 তলা কেউ ব্যবহার করতে পারবে না, তখন তুমি যে নেটওয়ার্কটা ইউজ করবে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল তো বুঝোই, তোমার ব্যক্তিগত, তুমি আর কাউকে এটা দিবা না। তারপর হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে দেন এখানে একদম স্পষ্টভাবে বলা আছে, এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেট ব্যবহার করতে দেখা যায় সেগুলো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা সংক্ষেপে তাকে কি বলে, হচ্ছে ল্যান বলে। তো ল্যানটা আসলে আরো যদি স্পষ্টভাবে বলি, এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ নির্দিষ্ট এলাকা ভিত্তিক হবে। এই যে আমরা বলি না, যখন তুমি যে এলাকায় বসবাস করো, যদি তুমি এই এলাকার স্থায়ী বাসিন্দা হও, তাহলে তোমাকে কি বলা হয়, তুমি কি এলাকার লোকাল মানুষ, তোমাকে কি বলা হয়, লোকাল মানুষ, কারণ তুমি ওই এলাকার কি স্থায়ী বাসিন্দা। তো এই যে নির্দিষ্ট একটা এলাকা ভিত্তিক যখন আমরা ওয়াইফাই সেট আপ করবো বা নেটওয়ার্ক সেট আপ করবো, তখন তাকে কি বলা হবে, ল্যান বলা হবে। সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হচ্ছে ম্যান। এই যে একটি শহরের মধ্যে যদি তুমি কোনো নেটওয়ার্ক সেট আপ করো, তখন এটা কি নামে পরিচিত, ম্যান, মানে মেট্রোপলিটন বলতে কি বোঝায়, একটা সিটি বা শহরকে বোঝায়। মনে করো এই যে সিলেট শহরকে আমি একটা নেটওয়ার্কের, সিলেট সিটিকে আমি একটা নেটওয়ার্কের আওতায় আনতে চাইতেছি, তখন আমরা কোন নেটওয়ার্ক গঠন করব, ম্যান
ওকে, দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে, মনে করো বাংলাদেশকে তুমি একটা নেটওয়ার্কে আওতায় আনতে চাও, তখন তুমি কোন নেটওয়ার্ক ইউজ করবা? এই যে ওয়ান ইউজ করবা। বা বিশ্বব্যাপী যে দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক ইউজ করা হয় তাকে ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে ব্যাপক। এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি কি আশা করি বুঝতে পারতেছো। একটা কম্পিউটারে যখন আমরা নেটওয়ার্ক সেট করব, একটা কম্পিউটারে যখন আমরা নেট সেট আপ করবো, তখন যে তার জ্যামিতিক চিত্রকে আমরা কি বলবো? নেটওয়ার্ক টপোলজি বা টপোলজি বলবো। তো এই টপোলজি আবার কত প্রকার হইতে পারে তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে বাস টপোলজি, একটা বাস, রিং দুইটা, তিনটা স্টার, তারপর হচ্ছে ট্রি টপোলজি, মেশ টপোলজি, আর হাইব্রিড টপোলজি অর্থাৎ ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা টপোলজি। কয়টা দেওয়া আছে? টপোলজি দেওয়া আছে ছয়টা। কয়টা টপোলজি দেওয়া আছে? ছয়টা। ওকে, ছয়টা টপোলজি দেওয়া আছে। টপোলজি জিনিসটা আশা করি বুঝতে পারতেছো, যে তুমি যে নেটওয়ার্ক সেট আপ করবা, যে নেটওয়ার্কটা যখন তুমি সেট আপ করবা, তখন কি তোমার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটা যখন তুমি জ্যামিতিক আকারে প্রকাশ করবা, তখন তাকে কি বলে? নেটওয়ার্ক টোপোলজি বলে। তো প্রথমটা কি? বাস টোপোলজি। বাস তো দেখছো, বাসে কি থাকে? এই যে মাঝখানে একটা কি থাকে? মাঝখানে একটা লাইন থাকে, এদিক দিয়ে যাত্রীরা ওঠা বসা করে, আর এদিকে কি থাকে? চেয়ার থাকে। এদিকে কি থাকে? এই দুই দিকে কি থাকে? চেয়ার থাকে। দুই দিকে কি থাকে? এই যে এই যে বাস টোপোলজি, এই যে এটা হচ্ছে, মনে করো, বাসের চলাচল। এটা হচ্ছে ব্যাকবোন। এটাকে কি বলা হয়? ব্যাকবোন। বাস টোপোলজির ব্যাকবোন বলা হয় এটাকে। আর এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার, এগুলো এক একটা কম্পিউটার, এগুলো এক একটা কম্পিউটার, এগুলো এক একটা কি কম্পিউটার। এই যে বাস, এদিকে মনে করো কি যাত্রীরা চলাচল করবে, আর দুই পাশে কি থাকবে? ডিভাইস, যাত্রী থাকবে আর কি। তো এইভাবে যখন কোনো নেটওয়ার্ক দেখবা তোমরা, তখন এটা কি বলবো? বাস টপোলজি বলবো। এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছায়। এই যে মনে করো তুমি 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 হচ্ছে এই কম্পিউটার, এখন তুমি যোগাযোগ করতে চাইতেছো ওর কাছে, তখন তুমি একটা মেসেজ সেন্ড করছো যে হাই, একটা মেসেজ দিছো হাই, তখন এই হাইটা কি করবে? এই যে এই কম্পিউটার যাবে, এই কম্পিউটার যাবে, এই কম্পিউটার যাবে, এই কম্পিউটার যাবে, দেন ওর কাছে যাবে। তো এটা একটা অবশ্যই সিকিউরিটি, মানে কি, সিকিউরিটির জন্য এটা ঠিক না, তথ্য পৌঁছে যায়। তবে যার সাথে যোগাযোগ করার কথা, কেবল সেই কম্পিউটার তথ্যটি গ্রহণ করে। ওকে, অন্য সব কম্পিউটার তথ্যগুলো উপেক্ষা করে। মনে রাখতে হবে, মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। যেখানে কি বলছে যে বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। তবে যার সাথে যোগাযোগ করার কথা, কেবল সেই কম্পিউটার তথ্যটি গ্রহণ করে। ওকে, গ্রহণ তো করবে ওই, এই যে পাঠাইছে, কিন্তু বাকিরা কি করবে? পারবে আর কি, দেখতে পারবে মেসেজটা। মনে রাখতে হবে, মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। এখন এই যে তোমার এইটাই যদি নষ্ট হয়ে যায়, এটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি একটা কম্পিউটার কাজ করবে না। কিন্তু মনে করো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু বাকিগুলোতে এফেক্ট পড়বে না। কিন্তু ব্যাকবোন তার, তোমার মেরুদণ্ড, ব্যাকবোন মানে কি? মেরুদণ্ড, মেরুদণ্ড যদি না থাকে, তাহলে তুমি সম্পূর্ণ অচল। অর্থাৎ এই যে ব্যাকবোন তার নষ্ট হয়ে গেলে বাস টপোলজি একদম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রিং টপোলজি। এই যে অনেকটা রিং এর মতো, এই যে অনেকটা কি রিং এর মতো। তো এই টপোলজির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে, মনে করো এটা তোমার প্রথম কম্পিউটার, মনে করো এটা তোমার প্রথম কম্পিউটার, তাহলে দেখো তোমার প্রথম কম্পিউটারটা কি শেষ এটা, তাহলে যদি আমরা এদিকে যদি যাই, তাহলে এটা হবে দ্বিতীয়, তারপর হবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। যে প্রথম কম্পিউটারের সাথে শেষ কম্পিউটারটা কি থাকে? কানেকশন থাকে হচ্ছে রিং টপোলজিতে, প্রথমটা। অর্থাৎ আরেকটা হচ্ছে যে একটা কম্পিউটারের সাথে যে কোনো দুইটা কম্পিউটার কানেক্ট থাকবে, যেমন একের সাথে কি দুই এবং শেষেরটা কানেক্ট, আবার দুইয়ের সাথে কি প্রথমটা এবং এই যে দুইয়ের সাথে এটা কানেক্ট, এটা কানেক্ট, আর কি তিন, মানে দুইয়ের সাথে এক আর তিন কানেক্ট, আবার তিনের সাথে কি দুই এবং চার কানেক্ট, এরকম। আর এটা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে প্রথমটার সাথে সেটা কানেক্ট থাকবে এবং দুইটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে। তো রিং টোপোলজিকে নাম শুনে বুঝতে পারছো, রিং টোপোলজি হবে গোলাকার বৃত্তের মতো, ছবি দেখতে পারছো। এই টোপোলজি প্রত্যেকটা কম্পিউটারে অন্য দুটো কম্পিউটারকে যুক্ত করে। এই টোপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য যায় নির্দিষ্ট দিক থেকে। এই যে এদিক থেকে যদি যায়, তাহলে এদিক দিকে যাবে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এদিক থেকে যাবে তথ্যগুলো। ওকে, তো মনে রাখা উচিত, রিং টোপোলজি কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই। যে এখানে হয়তো বৃত্তাকার, কিন্তু সবসময় যে বৃত্তাকার থাকতে হবে এরকম না, সেগুলো এলোমেলো ভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে,
তাহলে সেটি রিং টপোলজি। ওকে, উল্লেখ্য এক্ষেত্রে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল্প হয়ে যাবে। এটার মধ্যেও এটা যেহেতু একটার সাথে আরেকটা জড়িত, মনে করো এই কম্পিউটারটা তোমার নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তাহলে তো তুমি ওই যে ওই কম্পিউটার কি ওর সাথে যোগাযোগ করতে পারবে? পারবে না। তাহলে মানে কি, এই যদি একটা কম্পিউটার নষ্ট হয়, এটা যদি নষ্ট হয় তাহলে সবগুলো যোগাযোগ কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে স্টার টপোলজি। এই যে স্টার টপোলজি মনে রাখবা কি, এই যে স্টার কোথায় হয়? আকাশে হয়। ওকে, স্টার আমরা দেখতে পাই কোথায়? আকাশে। তো আকাশটা হচ্ছে, মনে করো এই যে আকাশটা হচ্ছে এই যে কি স্টারের কি মূল কারিগর বা মূল, আকাশ থেকে কি স্টার গুলো তৈরি হয়। তো আকাশের মূল ভিত্তি হচ্ছে, স্টারের মূল ভিত্তি হচ্ছে কি আকাশ। তো এই জিনিসটা মনে রাখো, তাহলে তোমার স্টার টপোলজি অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ এই যে এই স্টারের মূল কারিগর কি আকাশ, আকাশ না থাকলে কিন্তু আমরা আসমানে স্টার দেখতে পাইতাম না। তো এগুলা দেখো কি বলছে, এই যে এখানে দেখো এই যে এটা হচ্ছে একটা মূল ডিভাইস। ওকে, এটা হচ্ছে একটা মূল ডিভাইস, এইগুলার শাখা প্রশাখা। এটা কিন্তু একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার বা মনে করো একটা ডিভাইস আর কি, ইলেকট্রনিক ডিভাইস। এটা কম্পিউটার হতে পারে বা তোমার প্রিন্টার হতে পারে, যে কোনো ইলেকট্রনিক যন্ত্র হতে পারে আর কি। মূলত আমরা কম্পিউটার হিসেবেই ধরবো। ওকে, তো এই যদি এই মূল ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এগুলা চলবে? না, চলবে না, অকেজ হয়ে যাবে। এই যে আকাশ যদি না থাকে তাহলে তো আমরা স্টার দেখতে পাবো না। ঠিক একইভাবে এই যে মূল মাঝখানে যন্ত্রটা যদি না থাকে তাহলে আমরা বাকিগুলো দেখতে পাবো না। এখন এখানে দেখি কি বলছে, স্টার টপোলজি। কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব, এই যে হাব, কেন্দ্রীয় হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেটি কি বলে? স্টার টপোলজি। কেন্দ্রীয় কেন্দ্রীয় হাব যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় হাব, কি স্টার টপোলজি। তো এটা হতে পারে হাব হতে পারে, অথবা কি হতে পারে, এই যে সুইচ হতে পারে, SWITCH, সুইচ হতে পারে, হাব হতে পারে, সুইচ হতে পারে। তবে হাব থেকে সুইচ কি বেটার, হাব থেকে সুইচ কি বেটার। তো এগুলো হাব এবং সুইচ নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। তারপর কি বলছে, এটি তুলনামূলক একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই যে স্টার টপোলজি কি তুলনামূলক সহজ টপোলজি, তুলনামূলক সহজ টপোলজি কি স্টার টপোলজি। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে বাকিগুলো সচল থাকে। এই যে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটাতে কোনো এফেক্ট পড়বে না। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি কোনোটাই এফেক্ট হবে না, কিন্তু এই মূল ডিভাইসটা নষ্ট হয়ে গেলে সমস্যা হবে। কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো কেন্দ্রীয় নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। এই যে এটা বললাম, হাব বা সুইচ যদি নষ্ট হয়ে যায় তখন সবগুলো শেষ। স্টার টপোলজিতে কম্পিউটারকে স্টারের মতোই সাজাতে হবে তা কিন্তু নয়। এই যে স্টারের মতোই থাকবে বিষয়টা এমন না, কিন্তু একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, আর কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে হাব অথবা সুইচ। তারপর হচ্ছে ট্রি টপোলজি। ট্রি মানে কি? গাছ। তো গাছের কি থাকে? বিভিন্ন শাখা প্রশাখা থাকে। তো এটা কি গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা থাকে, ট্রি টপোলজিতে কি, এই টপোলজিতে গাছের মতো বিভিন্ন শাখা প্রশাখা থাকবে। ট্রি মানে ট্রি মানে হচ্ছে গাছ। কাজেই এই টপোলজিটাকে গাছের মতো দেখানোর কথা। ছবিটা একটু ভালো করে দেখলেই তুমি বুঝতে পারবে আসলে এটা গাছের মতো। গাছের যেরকম কাণ্ড থাকে, কাণ্ড থেকে ডাল, একটা ডাল থেকে অন্য ডাল, এবং সেখান থেকে আরো ডাল বের হয়, এখানেও তাই হচ্ছে। এই টপোলজিতে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজি একত্রে কাজ করে। এই যে এখানে এই লাইনটা মনে রাখবা। তো অনেকগুলো স্টার টপোলজি নিয়ে গঠিত হয় কি, এই যে ট্রি টপোলজি। অনেকগুলো স্টার টপোলজি নিয়ে গঠিত হয় ট্রি টপোলজি। এই যে মনে করো এটা হচ্ছে প্রধান, তারপরে এই যে এখান থেকে একটা কম্পিউটার গেল, এই যে এখান থেকে আরেকটা শাখা গেল, তারপরে এখানে এই দেখো এখান থেকে আরো কয়টা শাখা গজাইছে, একটা শাখা গজাইছে, দুইটা শাখা গজাইছে। তো এটাকে যদি তুমি গাছ মনে করো, এটা থেকে একটা শাখা গেছে, এই শাখা থেকে কি আরেকটা শাখা গেছে। এটাকে যদি তুমি গাছ মনে করো, এদিকে একটা শাখা গেছে, তারপর এই শাখা থেকে আরো দুইটা শাখা বের হয়েছে। তো এটা কি কিসের উদাহরণ? ট্রি টপোলজির উদাহরণ। তারপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি অনেক ব্যয়বহুল কিন্তু দ্রুত যোগাযোগ করার জন্য এটা বেস্ট। এই যে মেশ টপোলজি কি করে দেখো, এই কম্পিউটার কিন্তু একটা কম্পিউটার সকল কম্পিউটারের সাথে যুক্ত। এই যে দেখো এটার সাথেও যুক্ত, এটার সাথেও যুক্ত, এই যে এটার সাথেও যুক্ত, এটার সাথেও যুক্ত, এটার সাথে যুক্ত। আবার যদি তুমি এটার কথা চিন্তা করো, এটা দেখো এই যে এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত। তো তুমি যে কোনো কম্পিউটার চাইলেই যে কোনো কম্পিউটারের সাথে 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 যোগাযোগ করতে পারে। এই টপোলজিটাকে বলে কি নামে পরিচিত? মেশ টপোলজি। এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝেও বিতরণ করতে পারে। যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলা হয় কমপ্লিট মেশ টপোলজি। ছবিতে 6টি কম্পিউটারের একটি কমপ্লিট মেশ টপোলজি দেখানো হয়। যে 6টা কম্পিউটার, 1 2 3 4 5 6, এবং এই 6টা কম্পিউটার যে কোনো সময়
যে কোনো কম্পিউটারের সাথে কি তথ্য আদান প্রদান করতে পারবে। এটাই হচ্ছে ম্যাশ টপোলজি। এটাতে অনেক তারের প্রয়োজন হয়, তাই কস্ট অনেক বেশি, তো এটা অনেক ব্যয়বহুল, কিন্তু দ্রুত এবং সিকিউরিটির জন্য আমরা এই ম্যাশ টপোলজিটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে তো আমরা বুঝতে পারি, যে জায়গায় দেখবা হাইব্রিড মানে হচ্ছে মিক্সড, তো সবগুলো অনেকগুলো টপোলজির মিশ্রিত রূপ হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক কাঠামো যা দুই বা ততোধিক বিভিন্ন ধরনের টপোলজি যেমন স্টার, রিং, বাস বা মেশ টপোলজি একত্রিত হয়ে তৈরি হয়। কাজের সুবিধার্থে স্বতন্ত্র টপোলজি, স্টার, রিং, বাস বা মেশ সুবিধা গ্রহণ এবং দুর্বলতা সমূহ কমানোর জন্য হাইব্রিড টপোলজি ব্যবহার করতে হয়। হাইব্রিড মানে কি, এই যে এখানে দেখানো যে হাইব্রিড, দেখো একটা এইটার সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে, তো এটা কি হয়ে গেছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি বললে কি মনে রাখবা, যে দুই বা ততোধিক টপোলজি মিলে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে, হাইব্রিড টপোলজি বলে। তো দলগত কাজ, বিভিন্ন দলে বিভক্ত হয়ে টপোলজির উপর পোস্টার তৈরি করো। টপোলজির উপর আশা করি তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তবে এই যে দলগত কাজ করার মাধ্যমে আরো ক্লিয়ার হবা, এবং তারপর নতুন শব্দ যখন পড়বা তখন আরো ক্লিয়ার হবা। তো এই যে দেখো একবার পড়ছো, এখানে আরেকবার পড়া হইতেছে, দলগত কাজে আরেকবার দ্বিতীয়বার পড়া হইতেছে, তারপর নতুন শব্দে আবার আমরা তৃতীয়বার পড়বো। তো একটা একটা বিষয় যদি তুমি দুইবার তিনবার পড়ো তাহলে অবশ্যই তোমার মাথায় ঢুকে যাওয়ার কথা, এবং কখনোই বলবা না আশা করি। তখন আমরা এই যে চলি উম দলগত কাজ। ওকে, এই যে দেখো প্রথমে কি দলগত কাজ কি, দলগত কাজটা যদি দেখি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে টপোলজির উপর পোস্টার, এই যে টপোলজির উপর তোমরা টপোলজি কয়টা টপোলজি পড়লা, 6টা। এই 6টা টপোলজির উপর কি বানাইবা তোমরা, পোস্টার বানাইবা। অবশ্যই তোমরা গ্রুপ স্টাডি করে বানাইবা। এই যে বাস টপোলজি, এই যে বাস টপোলজি, এটা হচ্ছে ব্যাকবোন তার, আর এদিকে একটা কম্পিউটার, এদিকে কম্পিউটার, এদিকে কম্পিউটার, এদিকে কম্পিউটার। তো এখানে বিভিন্ন লেখাগুলো তোমরা অবশ্যই কি করে নিবা, এই যে কম্পিউটার, এগুলো কিন্তু কম্পিউটার হইতে পারে, এটা একটা কম্পিউটার হইতে পারে, আবার যে কোনো ডিভাইসও হতে পারে, অন্য কোনো ডিভাইস হতে পারে। তো আবার আমরা পড়ি, দেখি কি বলছে, একটু জুম করি। বাস টপোলজি, বাস টপোলজিতে একটি মূল সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। এই যে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, এই যে কম্পিউটার গুলো নোড নামে পরিচিত। এই মূল সংযোগ লাইনের সাধারণত ব্যাকবোন বলা হয়। এই যে এই লাইনটাকে কি বলা হয়, ব্যাকবোন বলা হয়। যখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের উদ্দেশ্যে মেসেজ পাঠায়, তখন সেই মেসেজ সিগন্যাল সংযোগ লাইনের মাধ্যমে পরিবাহিত হয়ে অন্য সবকটি কম্পিউটার নিকট পৌঁছায়। তুমি মনে করো এই কম্পিউটার একটা সিগন্যাল পাঠাইছে, এই সিগন্যালটা এখানেও যাবে, এখানেও যাবে, এখানে যাবে, কিন্তু যার পাওয়ার কথা সে অবশ্যই পাবে। তারপর কি বলছে, অন্যান্য কম্পিউটার সেই মেসেজ পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক কম্পিউটার সেই মেসেজ গ্রহণ করে। বাস টপোলজিতে কেবল একসাথে একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে। এই যে তুমি কি করতে পারবা, ও যদি একটা মেসেজ পাঠায় তাহলে ও একসাথে শুধু ওই পাঠাইতে পারবে, আর কেউ পাঠাইতে পারবে না। কোনো কম্পিউটার যখন মেসেজ পাঠায় তখন তার পাঠানো শেষ না হওয়া পর্যন্ত অন্যদের অপেক্ষা করতে হয়। সেজন্য এই নেটওয়ার্ক কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে পারফরমেন্সের অবনতি ঘটতে থাকে। দেখো তুমি একটা মেসেজ পাঠাইছো, এখন সব এখন ওর একটা প্রয়োজন হইতেছে, ও কি করতে পারবে না, পাঠাইতে পারবে না, কারণ তোমার মেসেজটা এখনো যায় নাই সবার কাছে। তো এটা কি করতে পারে, এই যে নেটওয়ার্কের গতি কি করতে পারে, হ্রাস করতে পারে। তারপর হচ্ছে রিং টোপোলজি, অনেকটা রিং এর মতো থাকবে। ওকে, এক্ষেত্রে কম্পিউটারগুলো নোড, কম্পিউটারে যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। ওকে, নোড নোড জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এর মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে। তারপর হচ্ছে এভাবে সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। আগেই বলছিলাম যে এটাকে যদি আমরা প্রথম কম্পিউটার ধরি, আর তাহলে যদি এদিকে আসে, এটা হচ্ছে দ্বিতীয়, তারপর এটা হচ্ছে তৃতীয়, তারপর এটা হচ্ছে এই যে চতুর্থ। তো প্রথমটা, এটা যদি প্রথম হয় আর এটা যদি শেষ হয়, তাহলে দেখো যে প্রথমটার সাথে কি শেষটা কানেক্টেড। ওকে, আবার দেখো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো প্রথমটার সাথে শেষেরটা কানেক্টেড, আবার যে কোনো দুইটা কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে কোন টপোলজিতে, রিং টপোলজিতে। এই ধরনের টপোলজিতে প্রতিটি ডিভাইসের একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে যা রিপিটার কাজ করে। এই যে রিসিভার এবং ট্রান্সমিটার এই জিনিসটা তোমরা বড় ক্লাসে উঠলে আরো বিস্তারিত জানতে পারবা। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যালকে একটি কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারে ট্রান্সফার করা। রিপিটারের কাজ হচ্ছে, মনে করো তুমি একটা নেটওয়ার্ক সেট আপ করলা, কি সেট আপ করলা, যে নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক সেট আপ করছো তুমি, এখানে তথ্য আদান প্রদান করবে। তো তোমার কি হইলো যে অর্ধেক আইসা কি করলো, তোমার সিগন্যালটা দুর্বল হয়ে গেল। তো এখান থেকে কি করবে, আবার ও কি করবে, সিগন্যাল রিপিট করবে। অর্থাৎ এখানে ও কি করবে, এই যে এখান থেকে আসতে যতটুকু শক্তি প্রয়োজন হয়েছে, এখানে যদি একটা রিপিটার বসাও, সেম শক্তিতে আবারও এখানে যাইতে পারবে। তো অনেক সময় আমরা এটা কাজে লাগে রিপিটারটা। এই নেটওয়ার্ক অবস্থিত প্রতিটি কম্পিউটার ডাটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায়। তাই ডাটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কে কোনো কম্পিউটারই একছত্র আধিপত্য বিস্তার করতে পারে না। ওকে, তারপর হচ্ছে এই যে স্টার টপোলজিটা বললাম, মূল একটা এখানে কি থাকবে, হাব অথবা সুইচ থাকবে।
হাবের থেকে সুইচ বেটার। হাব এবং সুইচ থেকে হাব আমরা ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, সুইচ ইউজ করবো। তো এই স্টার টপোলজির ইয়াটা তোমরা কি একটু পড়ে নিবা এখান থেকে। তারপর হচ্ছে কি এই যে ট্রি টপোলজি, এই যে গাছের শাখা প্রশাখা। এই যে দেখো, এটা যদি একটা গাছ হয় তখন এখান থেকে একটা শাখা বের হয়েছে, এখান থেকে একটা শাখা বের হয়েছে। তারপর তারপর কি হয়েছে, এই যে এই এখান থেকে আরো দুইটা শাখা বের হয়েছে। এই যে দুইটা শাখা বের। তো কোনো কারণে যদি তোমার কোনো কারণে যদি তোমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা এই ডিভাইসটা নষ্ট হয়ে যায়, তাহলে এই দুইটা কিন্তু চলবে না, এই দুইটা কি কাজ করবে না। কোনো কারণে যদি তোমার এই যে এটা নষ্ট হয়ে যায়, তাহলে এগুলোর আন্ডারে যে এই দুইটা আছে এটা চলবে না। কিন্তু তোমার যদি কোনো কারণে এই যে মনে করে যে তোমার এইটা এই দুইটা নষ্ট হয়ে গেছে, এই যে মনে করো তোমার এটা নষ্ট হয়ে গেছে, এই যে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু ওই যে এইটাতে কোনো এফেক্ট পড়বে না, এটাতে কোনো এফেক্ট পড়বে না, এটাতে কোনো এফেক্ট পড়বে না। এটা হচ্ছে টি টপোলজি। তারপর হচ্ছে ম্যাচ টপোলজি, বুঝতেই পারতেছো। এই যে একটার সাথে একটা কম্পিউটার, প্রতিটা কম্পিউটারের সাথে কি যুক্ত থাকে। এক্ষেত্রে প্রত্যেক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। এই সংগঠনের প্রধান সুবিধা হলো যে কোনো দুইটা নোড এর মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। তাছাড়া কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের তেমন কোনো অসুবিধা হয় না। ওকে, এই সংগঠনের প্রধান সুবিধা হলো সংযোগ লাইনের দৈর্ঘ্য বেশি হয়, খরচ খুব বেশি। এই যে এটা কি, খরচ খুব বেশি হয়। এই সংগঠনের প্রধান সুবিধা হলো সংযোগ লাইনের দৈর্ঘ্য বেশি হয়, খরচ খুব বেশি। এটা সুবিধা না, এটা আসলে অসুবিধা, কিন্তু দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। তো এই তো ছিল যে পার্টের মানে দলগত কাজের সমাধান। এখন আমরা নতুন শব্দ বাস টপোলজি। তো এখন আবার রিভিশন হয়ে যাবে, আবার টপোলজি গুলো সব কি হয়ে যাবে, একটা রিভিশন হয়ে যাবে। যে বাস টপোলজি, যে নেটওয়ার্ক টপোলজিতে সকল কম্পিউটার একটি প্রধান কেবলের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। তো বাস টপোলজি প্রধান কেবলের নাম কি, এই যে ব্যাকবোন কেবল, ব্যাক বি ব্যাকবোন কেবল। তো উদাহরণ কোএক্সিয়াল কেবল ভিত্তিক নেটওয়ার্ক। তো এটা এই যে কোএক্সিয়াল, এই যে কেবলটা ব্যাকবোন কেবলটা কি হতে পারে, কোএক্সিয়াল কেবল নেটওয়ার্ক হতে পারে। তারপর রিং টপোলজি, যে নেটওয়ার্ক টপোলজিতে প্রতিটি কম্পিউটার বৃত্তাকার পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে। তারপর যে স্টার টপোলজি, যে নেটওয়ার্ক টপোলজিতে সকল কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইস, যে কেন্দ্রীয় ডিভাইসের কথা বললেই তুমি কি মনে করবা, স্টার টপোলজি। ওকে, যেমন সুইচ ভিত্তিক সুইচ ভিত্তিক ল্যান নেটওয়ার্ক। তারপর হচ্ছে টি টপোলজি কি থাকে, এই শাখা প্রশাখা। যে নেটওয়ার্ক টপোলজিতে একাধিক স্টার টপোলজি নিয়ে কি গঠিত হয়, একাধিক স্টার টপোলজি নিয়ে কিন্তু টি টপোলজি গঠিত হয়। তো বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ব্যবস্থা, তো বড় প্রতিষ্ঠানে কি কোন টপোলজি ইউজ করা হয়, টি টপোলজি ইউজ করা হয়। তার ম্যাচ টপোলজি, প্রত্যেকটা কম্পিউটার, এই যে নেটওয়ার্ক টপোলজিতে প্রতিটি ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে ম্যাচ টপোলজি বলে। প্রতিটি ডিভাইস সরাসরি সরাসরি সংযুক্ত থাকে তাকে কি বলে, যেমন ইন্টারনেটের কিছু ব্যাকবোন নেটওয়ার্ক। তারপর হচ্ছে পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তোমার ব্যক্তিগত নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তিগত পরিসরে স্বল্প দূরত্বে ব্যবহৃত নেটওয়ার্ককে পেন বলে। তাহলে পেন কি, ব্যক্তিগত পরিসরে। তোমরা এগুলো চাইলে নোট নিতে পারো, আর যদি এগুলার স্লাইড দরকার হয় অবশ্যই কমেন্ট করবো, আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো। ব্যক্তিগত পরিসরে স্বল্প দূরত্বে ব্যবহৃত নেটওয়ার্ককে কি বলে, পেন বলে। পেনের পুনরূপ কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এটা তৈরি হয় কি, ব্লুটুথের মাধ্যমে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সীমিত ভৌগোলিক এলাকার মধ্যে স্থাপিত নেটওয়ার্কে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। যেমন স্কুল বা অফিসের কম্পিউটার নেটওয়ার্ক, কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এলএএন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কোনো শহরকে যদি আমরা একটি শহর বা বড় এলাকার মধ্যে বিস্তৃত নেটওয়ার্ককে মেন বলে। মেনের পুনরূপ কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, শহর ভিত্তিক কেবল নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বৃহৎ ভৌগোলিক এলাকা বা বিভিন্ন দেশের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে ওয়ান বলে। ওয়ানের পুনরূপ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইন্টারনেট। ওকে, তারপর আমরা পদ্ধতি চলে যাব, পার্ট 10-এ চলে যাব। পার্ট 10, নেটওয়ার্কের ব্যবহার। পার্ট 10, নেটওয়ার্কের ব্যবহার। তো মানুষ সামাজিক জীব। আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে
যে নেটওয়ার্ক জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যনির্ভর করে। এই যে তথ্যকে কার্যনির্ভর করা হচ্ছে নেটওয়ার্কের অন্যতম ব্যবহার। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন কাজ ছিল। এখন মুহূর্তে মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতির মাঝে ছড়িয়ে দিতে পারি তা নয়, সেটি সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দিতে পারি। এই যে আমার ভিডিওটা দেখতে পাইতেছো, তুমি চাইলে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই ভিডিওটা দেখতে পারবা। ইভেন তুমি যদি বিদেশে থাকো তাও কি এই ভিডিওটা তুমি দেখতে পারবা যদি তুমি সার্চ দাও লিখে। শুধু তাই নয়, এক সময় তথ্য ছিল সম্পদের মতো। এই যে শুধু তাই নয়, এক সময় তথ্য ছিল কি সম্পদের মতো। এক সময় তথ্য ছিল সম্পদের মতো। ওকে, তথ্য ছিল কি সম্পদের মতো। যার কাছে যত যত বেশি যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশালী। নেটওয়ার্কের কারণে এই ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ তথ্যকে নিজের নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনের পৃথিবীর তথ্য ভান্ডারে সমান অধিকার। দুজনে একই তথ্য ভান্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। মনে করো এই যে গুগল থেকে আমি কি করলাম, এই যে তোমাদের অষ্টম শ্রেণীর পেজটা ডাউনলোড করতে পারলাম। তো বাংলাদেশের যে কোনো মানুষ, যে ধনী গরিব সব মানুষকে কি করতে পারবে, চাইলে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আবার তোমরা আমার ভিডিও দেখতে চাইছো, তো বাংলাদেশের যে কোনো মানুষ, যে ধনী গরিব যারা এই যে ক্লাস 8 পড়ে না, তারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারে। সবার জন্য উন্মুক্ত। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে স্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেটি ডাটাবেজে সংরক্ষণ করা হয়। তো তথ্য এখন কোথায় সংরক্ষণ করা হয়? এই যে ডাটাবেজে সংরক্ষণ করা হয়। কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। আগে সেই তথ্যগুলো কাগজে ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো। কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটার আঙ্গুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডাটাবেজ থেকে তথ্য রাখতে পারে, প্রয়োজনে অনুযায়ী ব্যবহার করতে পারে। তো ডাটাবেজে আমরা কি রাখি? তথ্য রাখি। ওকে, এক সময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্রে অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটার ডাটাবেজে রাখা হয়। কাগজপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তো কিসের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে? কাগজপত্রের ব্যবহার কি দিন দিন কমে যাচ্ছে। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। এক সময় বিমানের যাত্রীদের টিকিট হাতে, এই যে এখানে একটা টিকিটের যে ছবি দেখানো হয়েছে, এই যে টিকিটের ছবি দেখানো হয়েছে। তো এখানে বলছে প্লেনের টিকিটের সাথে টিকিট আর সাথে রাখতে হয় না, যে কোনো জায়গায় ই টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে ফেলা যায়, নিয়ে বিমানবন্দরে যেতে হতো ওকে। তো এখন সারা পৃথিবীতে ই টিকিট প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্ট সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙ্গুলের চাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে, এই যে আঙ্গুলের চাপ, এই যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নামে পরিচিত, এবং চোখের রেটিনা স্ক্যান করে ডাটাবেস থেকে তার সকল তথ্য পেয়ে যাবে। কত সুন্দর এবং আরামদায়ক হবে বিষয়টা, বুঝতে পারতেছো? মানে সবগুলোই সম্ভব কি কম্পিউটার, এই যে আঙ্গুলের চাপ স্ক্যান, এই যে কি ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়েছে। নেটওয়ার্কের অন্য ব্যবহারটি হচ্ছে তথ্য প্রযুক্তির সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদা ভাবে রাখার প্রয়োজন হতো, এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যার ব্যবহার করতে পারে। ওকে, মনে করে তোমার একটা সার্ভার, তুমি এখানে অনেকগুলো কি রাখলা, এই মনে করে আমার ইউটিউব চ্যানেলটা একটা সার্ভার, তো আমার এখানে বিভিন্ন অষ্টম শ্রেণীর সব ভিডিও পাইবা। তো তুমি তোমার প্রয়োজন মতো কি করতে পারবা, দেখতে পারবা। এটাই এখানে মোটামুটি এইরকম একটা ধারণা এখানে দিয়েছে। একটি মূল কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার রাখা হয় এবং এই নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভার রাখা সেই সফটওয়্যার ব্যবহার করতে পারে। কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে। তবে এটা কি একটু নিরাপত্তার ইস্যু আছে। এই যে মনে করে আমরা গুগল ড্রাইভ, এই যে 15 GB আমাদেরকে কি দেয়, ফ্রি দেয়, এখানে আমরা বিভিন্ন তথ্য রাখি, কিন্তু তথ্যগুলো কোথায় গিয়ে জমা হয় আমরা কি জানি? হ্যাঁ, আমরা আমরা তথ্য রাখতে পারতেছি, এটা অনেক কিছু, কিন্তু তোমার কিন্তু এই তথ্যগুলো কোথায় গিয়ে যায়, কোথায় রাখা আছে তুমি কিন্তু জানো না। তুমি শুধু দেখতেছো গুগল ড্রাইভে রাখছি, আপলোড করছি, কিন্তু এই আপলোড গুলো কে নিয়ন্ত্রণ করে? তোমাকে নিয়ন্ত্রণ করে কিন্তু ওরা। ওকে, তো এটা একটা নিরাপত্তার ইস্যু হতে পারে। তবে তুমি আর আমি তো সাধারণ সাধারণ মানুষ, আমাদের আর নিরাপত্তার কি বা আছে?
নিরাপত্তা নাই বললেই চলে। যেখানে আহ, যেখানে কি সরাসরি নিরাপত্তা নাই, সেখানে অনলাইন নিরাপত্তা আর কিভাবে থাকবে? যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে সেরকম ব্যবস্থা আছে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপ বক্স। এই যে ড্রপ বক্স নামটা মনে রাখবা। ড্রপ বক্স হচ্ছে মানে একটা সফটওয়্যার, ওকে, এটা হচ্ছে অনলাইন সফটওয়্যার। মনে করো এটা হচ্ছে ড্রপ বক্স। তো আমি এখানে কি রাখলাম, একটা 5টি সফটওয়্যার রাখলাম আর রেখে এই লিঙ্কটা তোমার সাথে শেয়ার করলাম। অথবা তোমাকে তুমিও যদি ড্রপবক্স ইউজ করো, তখন তোমাকে আমি কি করব, লিঙ্কের এই 5টা ওয়েবসাইট আমি যেখানে রাখছি এটার লিঙ্ক বা অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব, তাহলে তুমি এই 5টা সফটওয়্যার তুমি ইউজ করতে পারবে। মনে করো এই যে ড্রপবক্সে আমি কি এই যে অষ্টম শ্রেণীর এই নোটগুলো রাখছি, তো নোটগুলো যদি আমি তোমার সাথে শেয়ার করতে চাই, তাহলে আমি কি তোমাকে যদি আমি অ্যাক্সেস দিই, তাহলে তুমি এখানে নোটগুলো পড়তে পারবা, ডাউনলোড করতে পারবা। তো এই এই বইটি লেখার সময় যাবতীয় তথ্য সংরক্ষণে ড্রপবক্স ব্যবহার করা যায়। তথ্য সংরক্ষণে ড্রপবক্স ব্যবহৃত হয়। ড্রপবক্স আমাদের এই যে 5 জিবি, 5 জিবি না 2 জিবি মনে হয়, মনে হয় 2 জিবি, 2 জিবি আমাদের কি কি দেয়, 2 জিবি ফ্রি দেয়, 2 জিবি ফ্রি দেয়। এই 2 জিবি আমরা কি করতে পারবো, বিভিন্ন গ্রুপ স্টাডিতে আমরা কাজে লাগাইতে পারবো। মনে করো আমার 5জন টিম আছে, 5জন টিম, তো 5জনের একটা আমরা কি করলাম, এই ড্রপবক্সে গিয়ে একটা ফোল্ডার খুললাম। ওই ফোল্ডারটা কি করলাম, 5জনেরকে এই ফোল্ডারটা 5জনের সাথে শেয়ার করে দিলাম। তো এই ফোল্ডারের ভিতরে তুমি মনে করো রাজশাহী থাকো, আমি সিলেট থাকি, একজন ঢাকা থাকে, একজন বরিশাল, একজন চট্টগ্রাম, এই 5জন কি করতে পারবে, একসাথে কাজ করতে পারবে এই ফোল্ডারের ভিতর। আর অবশ্যই কি এটা শেয়ার করতে হবে। তো ড্রপবক্সের অনেক সুবিধা আছে, কিন্তু নেটওয়ার্ক থাকতে অবশ্যই। এই যে ড্রপবক্সের এই চিত্রটা দেখছে, তোমরা আজকে থেকে এই ড্রপবক্সটা ইউজ করা শুরু করো, ওকে? খুবই ভালো হবে আমার কাছে মনে হয়, কারণ এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। যদিও স্টোরেজ একটু কম, তবে 2 জিবি কিন্তু অনেক, 2 জিবি অনেক ফ্রিতে। তুমি চাইলে তো আর বৃদ্ধি করতে পারবা। ড্রপবক্সের হোম পেজ কি, যে ড্রপবক্সের হোম পেজ কি, কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা প্রথমেই যে পেজটা দেখতে পাই এটাই হচ্ছে হোম পেজ। কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, ওকে, তখন প্রথম পেজটা আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে হোম পেজ। তারপর দলগত কাজের সমাধান দিব অবশ্যই। এখানে উল্লেখ নেই এমন নেটওয়ার্কের 5টি ব্যবহার কর লেখো। তারপর হচ্ছে নতুন শিখলাম ই টিকেট, রেটিনা, স্ক্যান, ড্রপবক্স। তো এগুলো আমরা আলোচনা করব। আমরা তো এখন এখানে পড়ছি, সাথে আবার যদি পড়ি তাহলে আবার আমাদের কি আবার একটু রিভাইজ হয়ে যাবে, এবং আমার সাথে তোমরা শিখে ফেলবে আশা করি। তো এই যে এখানে কি আছে, হচ্ছে দলগত কাজ, ওকে, পার্ট 10, পার্ট 10 দলগত কাজ। এখানে উল্লেখ নেই এমন নেটওয়ার্কের 5টি ব্যবহার। এই যে টেলিফোন নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে এবং নিজ দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ করা যায়, টেলিফোন নেটওয়ার্ক। তারপর কি, তারপর হচ্ছে আছে কি, এই যে তারপর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তারপর কি, মোবাইল ফোন নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে কাভারেজ এলাকাতে সংযোগ করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে ব্যাংকিং নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের মধ্যে ও দেশের বাইরে যখন তখন টাকা পয়সা লেনদেন করা সম্ভব। তারপর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে, ফলে বাংলাদেশ রেলের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং গতিশীল হয়েছে। তারপর হচ্ছে আবহাওয়া অফিসের স্যাটেলাইট নেটওয়ার্ক। এর সাহায্যে দেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এই যে বইয়ে উল্লেখ নেই, অতিরিক্ত আরো 5টি নেটওয়ার্কের ব্যবহার আমরা এখানে দিলাম, তাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। আর ফাইলগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি চেষ্টা করবো এগুলো দেওয়ার। তারপর নতুন শব্দ আমরা কি শিখলাম, নতুন শব্দ শিখলাম এই যে ই টিকেট, রেটিনা, স্ক্যান, ড্রপবক্স। এগুলো ই টিকেট কি, ইলেকট্রনিক টিকিট। ই থাকলে কি বুঝবা, ই মানে ইলেকট্রনিক। ইন্টারনেট বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রনিকভাবে সংরক্ষিত টিকিটকে ই টিকিট বলে। ইন্টারনেট বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রনিকভাবে সংরক্ষিত টিকিটকে কি বলে, ই টিকিট বলে। যেমন অনলাইনে ট্রেন বা বিমানের টিকিট বুকিং। তারপর হচ্ছে রেটিনা স্ক্যান, চোখের রেটিনা রক্তনালীর বিন্যাস শনাক্ত করে ব্যক্তির পরিচয় যাচাই করাকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে রেটিনা স্ক্যান বলে। অর্থাৎ তোমার যে চোখের রেটিনা আছে তা স্ক্যান করে তোমাকে কি যাচাই করবে বা শনাক্ত করবে, এটা হচ্ছে রেটিনা স্ক্যান। উদাহরণ, উচ্চ নিরাপত্তা সম্পন্ন প্রতিষ্ঠানে পরিচয় শনাক্তকরণ। তারপর হচ্ছে ড্রপবক্স, ইন্টারনেটের মাধ্যমে ফাইল সংরক্ষণ। এই যে ড্রপবক্সে কি করা যায়, ফাইল সংরক্ষণ করা যায়, শেয়ার করা যায় ও সমন্বয়ের জন্য ব্যবহৃত ক্লাউড ভিত্তিক সেবাকে ড্রপবক্স বলে। ক্লাউড ভিত্তিক সেবা বলতে কি বুঝাইছি, এখন তোমার যখন ইচ্ছা তখন তুমি ইউজ করতে পারবা। এই যে 2 জিবি শেষ হয়ে গেছে, 2 জিবি তোমার শেষ করে ফেলছো, তুমি চাইলে টাকা দিয়ে কি করতে পারবা, যত খুশি তত কি করতে পারবা, টাকা দিয়ে কি করতে পারবা, কিনতে পারবা। এটা হচ্ছে ক্লাউড ভিত্তিক সেবা, ওকে, এটা হচ্ছে ক্লাউড ভিত্তিক সেবা। অর্থাৎ অনলাইনের মাধ্যমে তুমি যখন খুশি তখন ইউজ করতে পারবা, তুমি আবার যখন যত খুশি তত স্টোরেজ বৃদ্ধি করতে পারবা। উদাহরণ কি, অনলাইনে ছবি, ভিডিও, ডকুমেন্ট সংরক্ষণ। আমি ছবি কম রাখি, ভিডিও কম রাখি, ডকুমেন্ট রাখি, কারণ ছবি এবং ভিডিও রাখলে এটা যেহেতু 2 জিবি অতি সহজেই শেষ হয়ে যাবে, ওকে। তারপর পরের পার্ট কি, পার্ট 11,
পার্ট 11 কি নিয়ে আলোচনা? ইন্টারনেটের ব্যবহার। এখানে আরো কিছু ইন্টারনেটের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। তো পার্ট 11টা এখন আমরা আলোচনা করব। তো পার্ট 11, নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিয়েছে। সাধারণভাবে এটিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এই যে ক্লাউড কম্পিউটিংটা আগেই বুঝতে আমি বলেছি। তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সব সময় নানা ধরনের যন্ত্রপাতি, সার্ভার কিনতে হয়। সেগুলো ঠিকভাবে ব্যবহার করার জন্য দক্ষ মানুষ নিয়োগ দিতে হয়। সেই যন্ত্রপাতি বা সার্ভার ব্যবহার করার জন্য মূল্যবান এবং জটিল সফটওয়্যার কিনতে হয়। তাহলেই প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে পারে। অনেক সময় একটি সেবার প্রয়োজন হয় খুব সাময়িক, এবং সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অনেক খরচ সাপেক্ষে একটি প্রতিক্রিয়ায় ভেতর দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি এত দ্রুত উন্নতি হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যে দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দেখো, মনে করো তোমার এই যে তোমার কি এখন মনে করো তোমার 15 জিবি কি দরকার, তোমার 15 জিবি স্টোরেজ দরকার, অনলাইন স্টোরেজ দরকার। তখন তুমি কি ইউজ করতে পারো? যে গুগল ড্রাইভ ইউজ করতে পারো। তো এখন যদি তোমার অতিরিক্ত আরো প্রয়োজন হয়, মনে করো আরো 2 জিবি, তো 2 জিবির জন্য তুমি কি করতে পারবা? আরো এই যে তাদের সার্ভিসটা কি করতে পারবা? কিনতে পারবা। তো 2 জিবির জন্য তোমার অতিরিক্ত কিছু অবশ্যই পে করতে হবে। কিন্তু তুমি তোমাকে কিন্তু অনেক সেভ করবে এই বিষয়টা। ওকে। তো তারপর কি বলছে দেখি তো। এই ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তির জগতে ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধরনের সেবা জন্ম নিয়েছে। এর পেছনে ধারণাটি খুব সহজ। যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে। আচ্ছা, এখানে এই উদাহরণটা আমার ভালো হয় না। এখানে এই উদাহরণটা ভালো হয় না। আরেকটা উদাহরণ দেই। মনে করো তুমি একটা পিসি, তোমার পিসির কনফিগারেশন হচ্ছে, মনে করো তোমার র্যাম হচ্ছে 2 জিবি, র্যাম হচ্ছে কয় জিবি? এই যে 2 জিবি। আর কোর i3, মানে তোমার কনফিগারেশন, পিসি কনফিগারেশন খুব দুর্বল। কিন্তু তুমি একটা কি তোমার তোমার এখন প্রয়োজন হতেছে একটা হাই হাই কনফিগারেশনের একটা পিসির প্রয়োজন পড়তেছে একটা কাজের জন্য, শুধু একটা কাজের জন্য। একটা প্রজেক্ট পাইছো, তুমি ক্লায়েন্টের প্রজেক্ট পাইছো, বা তোমার স্কুলের স্যার বলছে একটা ভিডিও এডিটিং করার জন্য, কিন্তু তোমার তোমার কম্পিউটার দিয়ে করতে পারতেছো না, কারণ তোমার কম্পিউটার খুব কনফিগারেশন কি খুব স্লো বা লো। তখন তুমি কি এই 2 জিবি একটা কাজের জন্য তুমি কি আরেকটা নতুন হাই কনফিগারেশনের পিসি কিনবা? অবশ্যই কিনবা না, কারণ হাই কনফিগারেশনের পিসি যদি তুমি কিনো অনেক টাকার প্রয়োজন। তো তুমি চাইলে এই হাই কনফিগারেশন কাজগুলো কি অনলাইনে করতে পারো এই যে ক্লাউড কম্পিউটিং থেকে সার্ভিস নিয়ে। মনে করো তুমি অ্যামাজনের একটা সার্ভিস নিলা, এখানে কি করবে? তোমাকে ওরা হাই কনফিগারেশন পিসিটার কি দিবে তোমাকে? যদি তুমি ক্রয় করে থাকো তাহলে তারা তোমাকে কি করবে? তোমাকে পাসওয়ার্ড লগ ইন করার জন্য পাসওয়ার্ড প্রদান করবে, এবং তোমার একে একটা কি দিবে? ইউজার নেম প্রদান করবে। ইউজার নেম প্রদান করবে। এই দুইটা দিয়ে তুমি লগ ইন করে তোমার এই যে হাই কনফিগারেশন কাজগুলো বা ভিডিও এডিটিং কাজগুলো তুমি করতে পারবে। আর এটা সম্ভব হয়েছে তোমার কিন্তু একটা নতুন পিসি কেনার প্রয়োজন পড়তেছে না, কারণ তুমি তো একটা কাজই করবা। তো এই দিক থেকে ক্লাউড কম্পিউটিং আমাদের জন্য আশীর্বাদ। ওকে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আশা করি ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা বুঝতে পারে। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সবকিছু করে দিবে। এই সেবা প্রদান তার জন্য সবকিছু করে দিবে। ব্যবহারকারীর প্রয়োজনীয় সময় মাফিক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে, এবং যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকু সেবার মূল্য দিতে হবে। এই যে পে এজ ইউ গো, এটা কি নামে পরিচিত? এই যে পে পে এজ ইউ গো, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই পে করবা, অর্থাৎ তুমি যতটুকু ইউজ করবা ততটুকুই মূল্য দিতে হবে। সাময়িকভাবে এটি ব্যবহার করবে, এবং যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকু সেবার মূল্য দিতে হবে। ওকে। এই ধারণাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে, এবং পৃথিবীতে ক্লাউড কম্পিউটিং এর প্রচলন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তোমরা কিংবা তোমাদের পরিচিত কেউ যদি হটমেইল, ইয়াহু বা জিমেইল ব্যবহার করে কোনো ইমেল পাঠিয়ে থাকো, তাহলে সেটি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়েছে। এই যে এগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং এ আমাদের এই যে ইমেল গুলো কোথায় থাকে? আমাদের ইমেইলে জমা থাকে। তো এটা একটি ক্লাউড কম্পিউটিং। তো আরো কি বলছে যে নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে, ইমেল পাঠাতে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেওয়া নেওয়া করতে পারে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও এক্স। তো সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এফবি বা ফেসবুক। আর এই যে এক্স, যার আগের নাম ছিল টুইটার, এই যে এক্স আসার পর
আমি আর আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি নাই, তবে টুইটারে আমার একটা অ্যাকাউন্ট ছিল, এখন এটা আমি ইউজ করি না। তো সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম, আর হচ্ছে এক্স। টুইটার আগে ছিল টুইটার, তো টুইটার কিনে নিয়েছে কে, ইলন মাস্ক, তো কিনে নিয়ে নতুন নাম দিছে কি, এক্স। এই যে এটা হচ্ছে ফেসবুকের লোগো, এটা হচ্ছে এক্স এর লোগো, এটা ইনস্টাগ্রাম, এটা ইউটিউবের লোগো। তারপর হচ্ছে ড্রিবল, এটা হচ্ছে প্রফেশনাল যারা কাজ করে তাদের জন্য। তারপর প্রিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন, এটা একটা প্রফেশনাল। এই যে এই দুইটা সফটওয়্যার প্রফেশনাল কাজের জন্য আমরা ইউজ করি। এটা হচ্ছে ডিজাইনারদের জন্য, আর এটা হচ্ছে ওভারঅল প্রফেশনাল জন্য। স্ন্যাপচ্যাট, এটা তো টিকটকার বা ভিডিও এডিটের জন্য। তারপর হচ্ছে টুইচ, এটা এই সফটওয়্যার ব্যবহার করি নাই। টিকটক এটা তো জানি কিন্তু ব্যবহার করি নাই। হোয়াটসঅ্যাপ, এটা তো আমরা সবসময় ব্যবহার করি। রেডিট, এটা আমি ব্যবহার করি নাই, বাকি সবগুলো ব্যবহার করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এই নামগুলো মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। তারপর কি বলছে যে নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়। টেলিফোনে শুধু যে কণ্ঠ শোনা যায় তা নয়, আমরা যার সাথে যোগাযোগ করছি তাকেও দেখতে পারি, অর্থাৎ ভিডিও কলের কথা বলা হয়েছে এখানে। অফিসের কাজে ফাইল দেওয়া নেওয়া করতে পারি, সেগুলো প্রক্রিয়া করতে হয় নেটওয়ার্ক ব্যবহার করে। এখন এই ফাইল প্রক্রিয়া করার কাজগুলো অনেক দক্ষতার সাথে করা হয়। মানুষের বিনোদনের জন্য নেটওয়ার্ক ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এক সময় একটি সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যেতে হতো কিংবা সিডি কিনে আনতে হতো। এটা আমি 2005-2006 আমরা অনেক সিনেমা দেখতাম কি ইউজ করে, সিডি ইউজ করে, সিডিতে দেখতাম। আর আমরা কি করতাম, এই যে সিডি ক্যাসেট গুলো ভাড়া করে আনতাম 20 টাকা, না 20 টাকা 10 টাকা দিয়ে। পুরো নস্টালজিক দিন ছিল, এই দিনগুলো অনেক মিস করি। এখন সরাসরি নেটওয়ার্ক ব্যবহার করে একজন দর্শক সিনেমাটি ডাউনলোড করে দেখে নিতে পারে। নেটওয়ার্ক ব্যবহার করে বিনোদনের জগতে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে। রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা, এমনকি যুদ্ধ বিগ্রহ নেটওয়ার্ক ব্যবহৃত হয়। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য, এই যে এই লাইনটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। নতুন পৃথিবীতে ইন্টারনেট কি, ইন্টারনেট হচ্ছে সম্পদ। এই যে নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য, নতুন পৃথিবীতে সম্পদ কি, তথ্য হচ্ছে একটা সম্পদ। যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে নতুন পৃথিবীতে, সে হবে তত শক্তিশালী। তো তথ্য যে ব্যক্তি তথ্য ভালো করে, বা যে দেশ তথ্য ভালো করে ব্যবহার করতে পারবে, সেই হবে তত শক্তিশালী। আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক। এই যে শক্তিশালী নেটওয়ার্ক দরকার। এই ভাঙা বা ধ্বজভঙ্গ নেটওয়ার্ক নিয়ে আসলে কোনো কিছু করা যায় না, ভালো কাজ করা যায় না। তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির ব্যবহার দেখব, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। ওকে, তারপর এখানে কি আছে, তারপর এই যে উম, এখানে আছে একটা কি, দলগত কাজ আর নতুন শব্দগুলো এখন আমরা বিশ্লেষণ করব। তো দলগত কাজ কি, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তার একটি তালিকা। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে কি সুবিধা পাওয়া যেতে পারে, আর নতুন শব্দগুলো এখন আমরা ব্যাখ্যা করবো। তো চলে দেখি কি বলছে এখানে। নতুন শব্দ এবং হচ্ছে দলগত কাজ। এই যে দলগত কাজ, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি বা প্রস্তুত করা। যে সমাধান, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যে সুবিধা পাওয়া যায় তা নিম্নরূপ। তো প্রথমটা কি, প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং। এই যে আমি চাইলেই তোমাদের কি করতে, এই ফাইলটা শেয়ার করতে পারি। তারপর হচ্ছে ডাটাবেস শেয়ারিং, ডাটাবেস, বিভিন্ন কোম্পানির ডাটাবেস শেয়ার করা যায়। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ করা, এই যে তোমরা চাইলে আমার স্কিল বাংলাদেশের সামাজিক একটা যোগাযোগ আছে, ওয়েবসাইট, ফেসবুক পেজ আছে, তারপর হচ্ছে গ্রুপ আছে, এগুলাই কি করতে পারো, চাইলে কি করতে পারো, জয়েন হতে পারো। ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে রিসোর্স শেয়ারিং। ওকে, রিসোর্স শেয়ারিং, তারপর হচ্ছে ডাটা সংরক্ষণ, তারপর হচ্ছে ভিডিও বার্তা। ওকে, এগুলো আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারি ইন্টারনেট ইউজ করে। তারপর হচ্ছে নতুন শব্দ, প্রথমটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। প্রথমটা কি, এই যে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেটের মাধ্যমে সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও অন্যান্য কম্পিউটিং সেবা ব্যবহারের ব্যবস্থাকে ক্লাউড কম্পিউটিং বলে। যে আমি একটা সফটওয়্যার ব্যবহারের উদাহরণ দিলাম। তারপর আমরা কি করতে পারি, সার্ভার, যে স্টোরেজ, ওই যে উদাহরণ হচ্ছে গুগল ড্রাইভ আর ড্রপবক্স। গুগল ড্রাইভে কত জিবি আমাদেরকে দেয়, 15 জিবি, আর ড্রপবক্স আমাদের কত দেয়, 2 জিবি ফ্রি দেয়। এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তারপর হচ্ছে হটমেইল, মাইক্রোসফটের তৈরি ইন্টারনেট ভিত্তিক ইমেল সেবাকে হটমেইল বলে। যেমন user@hotmail.com, এখানে ইউজারের নাম হবে। তো মাইক্রোসফটের তৈরি ইন্টারনেট ভিত্তিক ইমেলকে কি বলে, সেবাকে কি বলে, হটমেইল বলে। তারপর ইয়াহু, ইন্টারনেট ভিত্তিক সার্চ ইঞ্জিন। ইয়াহুকে একটি সার্চ ইঞ্জিন ও ইমেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সেবাকে ইয়াহু বলে। তো একটা সার্চ ইঞ্জিন, সেই সাথে কি ইমেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সেবাকে ইয়াহু বলে। যেমন user@yahoo.com। তারপর হচ্ছে জিমেইল, গুগলের তৈরি ইন্টারনেট ভিত্তিক ইমেলকে জিমেল বলে। যে জিমেলটা কার তৈরি, গুগলের তৈরি। জিমেলটা কার তৈরি, গুগলের তৈরি। জিমেলটা হচ্ছে যে গুগলের তৈরি ইন্টারনেট ভিত্তিক ইমেলকে কি বলে, এই যে জিমেল বলে। যেমন user@gmail.com, এখানে ইউজারের নাম হবে। যেমন আমার পার্সোনাল ইমেল আছে, না বলি, পার্সোনাল ইমেল বলা ঠিক না। তারপর হচ্ছে এই যে ফেসবুক,
ফেসবুক তো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আগেই বলছি, এবং সব থেকে জনপ্রিয়। ইন্টারনেটের মাধ্যমে মানুষের যোগাযোগ, তথ্য আদান প্রদান ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার অনলাইন প্ল্যাটফর্মকে ফেসবুক বলে। যেমন কি পোস্ট, শেয়ার, মেসেজিং, ভিডিও কল। সাপোজ আমি মনে করি আমি এখন শহরে থাকি, হচ্ছে আমি 20 20-25 বছর ধরে, কিন্তু আমি আমার গ্রামের অনেক ভাই ব্রাদার্স এবং বন্ধুদের সাথে কানেক্ট আছি, বা তাদেরকে দেখতে পাই এই ফেসবুকের মাধ্যমে। তারা তাদের গ্রামের অ্যাক্টিভিটি শেয়ার করে, আমি আমার শহরের অ্যাক্টিভিটি শেয়ার করি। তারা আমাদেরকে দেখতে পায়, আমি তাদেরকে দেখতে পাই। মনে হইতেছে কি একজন একজনের কাছেই আছি। তারপর হচ্ছে টুইটার। এটা হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে এটা এক্স নামে পরিচিত। এই টুইটার কি করছে, ইলন মাস্ক কিনে নিয়ে নাম কি দিছে, এক্স। সংক্ষিপ্ত বার্তা বা পোস্টের মাধ্যমে মতামত ও তথ্য প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমকে টুইটার বলে। টুইটার করা, খবর শেয়ার করা। টুইটারের বর্তমান নাম কি, এই যে এক্স। তো এতটুকুই মনে হয় নতুন শব্দ ছিল। ইয়েস। তো এই তো ছিল পার্ট কত, 8, 9, 10, 11 নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল অ্যাড বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে আমরা পার্ট কত নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 12, তারপর হচ্ছে পার্ট 13, তারপর 14 নিয়ে আলোচনা করব। এটা হবে দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্বে আমরা কি করব, তৃতীয় পর্বে আমরা পার্টের এই যে নমুনা প্রশ্ন এবং কি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল অ্যাড বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।